আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর গণিত এমসিকিউ সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন দেওয়া ছিল এখানে, 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার আমরা একটা কৌশল জানি, যে 44 22 322 321। তো এটা দ্বারা আসলে কি বোঝায়? 1 থেকে 10-এর মধ্যে হলো মৌলিক সংখ্যা 4টি, আবার 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 4টি। এভাবে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একটি, সেটা হলো 97। তো এই যে এই সংখ্যাগুলো দ্বারা 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা আমরা সহজেই বের করতে পারবো। যদি আমাদেরকে বলা হয় 1 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে এই যে 10 20 30 40 50, তাহলে এই সংখ্যাগুলো আমরা কি করব? জাস্ট যোগ করব। 4 4 8, 8 আর 2 10, 10 আর 5 হলো 15, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত 15টা মৌলিক সংখ্যা রয়েছে। তো আমাদের এখানে যেহেতু বলা হয়েছে যে 10 থেকে 20, তো 10 যেহেতু মৌলিক সংখ্যা নয়, কারণ 10কে 1 এবং 10 ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আগে আমাদের জানা দরকার। আমরা জানি 1 অপেক্ষা বড় যেসব সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 2, এই 2কে ভাগ করা যায় 1 আর 2 দ্বারা, 3কে ভাগ করা যায় 1 আর 3 দ্বারা, 5কে ভাগ করা যায় 1 আর 5 দ্বারা। তো এই যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে এগুলাই হলো মৌলিক সংখ্যা। আর সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। 2 ব্যতীত যত মৌলিক সংখ্যা আছে সবই বিজোড়। আবার সকল বিজোড় সংখ্যা মৌলিক নয়। যেমন 9 একটা বিজোড় সংখ্যা, 9কে ভাগ করা যায় 1 3 আর হলো 9, তাহলে 1 এবং 9 বাদ দিয়ে এই যে আরও একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এই জন্য 9 কি মৌলিক সংখ্যা নয়। 9 হলো যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার গুণনীয়ক সর্বদা 2টি, সেটা হলো 1 এবং ওই সংখ্যাটি নিজে। তো আমাদের এই 10 যেহেতু মৌলিক সংখ্যা নয়, তাহলে আমরা বলতে পারি 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 4টি। তাহলে এই 4টি মৌলিক সংখ্যা কি কি? একটা হলো 11, 13, 17 আর হলো 19। তো এই যে 4টা সংখ্যা রয়েছে, এই 4টা মৌলিক সংখ্যা 11 থেকে 20-এর মধ্যে অথবা 10 থেকে 20-এর মধ্যে রয়েছে। যত মৌলিক সংখ্যা আছে শুধুমাত্র 2 বাদ দিয়ে আমরা বিজোড় সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো খুঁজব। তাহলে এই 1-এর সঠিক উত্তর হবে খ, 4টি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 0.33, দুইটা 3-র উপরে পৌনপুনিক বিন্দু রয়েছে। তো পৌনপুনিক দ্বারা আসলে কি বোঝায়? পৌনপুনিক দ্বারা বোঝায় অসীম আবৃত্ত দশমিক সংখ্যা। যেমন 0.2 পৌনপুনিক, এটার অর্থ হলো 0.2222, এভাবে চলতে থাকবে, অর্থাৎ দশমিকের পর সবসময় এই 2টা রিপিট হইতেই থাকবে। তো এটাকে বলা হয় আবৃত্ত দশমিক সংখ্যা। এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো আমরা এখানে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার যে সূত্র আছে সেটা ব্যবহার করব না। এমসিকিউ করার জন্য আমরা শর্টকাট প্রসেসটা এখানে শিখব। 0.33 তার উপর পৌনপুনিক, এটার অর্থ বোঝাচ্ছে 0.333333, এভাবে চলতেই থাকবে। তো আমরা যে কাজটা করব সেটা হলো এই যে অপশনগুলো আছে, তো এই অপশনগুলো আমরা ক্যালকুলেটরে তুলে ভাগ করব। যেটার ভাগফল আমাদের এটার সাথে মিলে যাবে সেটাই হবে অ্যান্সার। তো আমরা যদি ক্যালকুলেটরে ভাগ দেই যে 33/99, তাহলে 33/99 ভাগ করলে আমাদের ভাগফলটা আসবে 0.3333, এরকম আসতেই থাকবে। তো তাহলে সঠিক উত্তর হবে 33/99, যেটা আমাদের গ নম্বর অপশনে দেওয়া ছিল। এরপর 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ইউনিয়ন বি ইকুয়াল এবিসি। তো এটা একটা বহুপদী প্রশ্ন। এখানে বলা হয়েছে এ আর বি যদি সংযোগ করা হয় তাহলে এবিসি আসবে। তো প্রথম যে অপশনটা দেওয়া ছিল এখানে বলা ছিল যে এর মান হলো এবি আর বির মান হলো এবিসি।
তাহলে সেক্ষেত্রে যদি আমরা এ আর বি সংযোগ করি তাহলে কি হবে, এর মান এ বি সংযোগ বির মান হলো এ বি সি। তো সংযোগ মানে কি, দুই বা ততোধিক সেটের উপাদানগুলো একত্রে করা। আর যদি কোনো উপাদান ডাবল থাকে তাহলে একবার লিখতে হয়। যেমন এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, তাহলে আমরা এ বি কী করবো, একবার লিখব। তাহলে এ বি আর এখানে আছে কি সি, তাহলে একত্রে করলে আমরা পাচ্ছি এ বি সি। তাহলে প্রথম যে তথ্যটা দেওয়া ছিল এটা সঠিক। এরপরে বলছে এ ইকুয়াল এ বি সি, বি ইকুয়াল বি সি। তো এটা যদি আমরা সংযোগ করি এ ইউনিয়ন বি, তাহলে এ হলো এ বি সি সংযোগ বি হলো বি সি। তো এখানে এই যে ডাবল আছে বি সি বি সি, তাহলে আমরা কি করব, একবার নিব। এখানে আছে এ আর এই বি আর সি দুইটা যেহেতু ডাবল আছে এখান থেকে একবার লিখব, তাহলে বি সি। অর্থাৎ আমাদের এখানে এ আর বি সংযোগ করলে দাঁড়াচ্ছে এ বি সি। তার মানে 2 নম্বর যে তথ্যটা দেওয়া আছে এটাও সঠিক। এরপরে 3 নম্বর বলা হয়েছে এ ইকুয়াল এ বি সংযোগ বি ইকুয়াল দেওয়া আছে এখানে বি। তো এখানে ডাবল হলো বি, তাহলে এই দুইটা বি থেকে আমরা একটা বি নিব। আর এখানে আছে কি এ, তাহলে এ কমা বি। তো এই যে এখানে এ আর বি সংযোগ করলে আমরা পাচ্ছি এ বি, কিন্তু আমাদের বলা হয়েছে যে সংযোগ করলে এ বি সি আসবে। তো 3 নম্বর যে তথ্যটা এটা আসলে সঠিক নয়, তাহলে সঠিক উত্তর হবে 1 ও 2। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন অন্যয়টি ফাংশন। সকল অন্যয় ফাংশন হয় না। কোন অন্যয়টা ফাংশন এটা আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারবো। যদি আমরা কোনো একটা অন্যয়ের এই যে প্রথম যে উপাদানগুলো আছে এই প্রথম উপাদান যদি একই হয় তাহলে সেটা ফাংশন হয় না। তাহলে প্রথম উপাদান ভিন্ন যদি হয় তাহলে সেটা ফাংশন হয়। তো আমরা এখন এই অপশনগুলোর ক্ষেত্রে দেখব যে কোন অন্যয়ের প্রথম উপাদানগুলো ভিন্ন। তো এই যে এখানে 1 1, তাহলে এটা যেহেতু উপাদান একই তাহলে এটা ফাংশন হবে না। এখানে প্রথমে আছে 2, পরে আছে 1। তো এই যে এই অন্যয়টার ক্ষেত্রে আমরা প্রথম উপাদান ভিন্ন পাইলাম, যেহেতু প্রথম উপাদান ভিন্ন তাহলে এই অন্যয়টাকেই ফাংশন বলা যাবে। তো প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আবার কি বলে, ডোমেন। সংক্ষেপে ডোমেনকে বলে ডোম। আর দ্বিতীয় যে উপাদানগুলো আছে এই দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় রেঞ্জ। তো অন্যয় থেকে ডোমেন রেঞ্জ কিভাবে বের করতে হবে সেটাও আমরা শিখে গেলাম। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না যে কোন অন্যয়টা ফাংশন আর কোন অন্যয়টা ফাংশন নয়। যে উপাদানগুলো নিয়ে রেঞ্জ গঠিত হয় সেই উপাদানগুলো অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো যদি একই হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম উপাদানগুলো একই হওয়া যাবে না। যদি একই হয় তাহলে সেক্ষেত্রে ফাংশন হবে না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে 5 এবং 6 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া ছিল। এখানে বলা হয়েছে যে এ ইকুয়াল 8 9 10 11 12, এরপরে 14, 14। তো এই যে এখানে ডাবল 14 আছে এটা আসলে আমরা ভুল করে লিখিনি, এটা প্রশ্নেই দেওয়া ছিল। তো এটা আসলে 14 হলে 5 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর এখানে পাওয়া যাবে না, সেক্ষেত্রে বোনাস নম্বর দিতে হবে। যদি এটা কারেকশন করে দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, অর্থাৎ এটা 13, 14 হবে। তো এখানে মূলত 8 থেকে 14 পর্যন্ত সংখ্যা হওয়ার কথা ছিল। যদি এটা পরীক্ষায় কারেকশন করে না দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের এই 5 নম্বর প্রশ্নের জন্য বোনাস নাম্বার অর্থাৎ অটো মার্ক দিতে হবে। তো এখানে বলছে যে এ সেটের জন্য কোনটি সঠিক প্রকাশ। এ সেটের সঠিক প্রকাশ কোনটি, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে এটা কিভাবে প্রকাশ করা যায়। তো প্রথমত আমরা এগুলো দেখতে পাচ্ছি যে এগুলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। আমরা তাহলে লিখতে পাচ্ছি যে এক্স বিলংস টু ক্যাপিটাল এন, তারপরে সাজ দ্যাট, অর্থাৎ এক্স এর মান এক্স বলতে এই উপাদানগুলো বোঝানো হচ্ছে। এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে যেন এটা হলো 8 থেকে 14 পর্যন্ত, তাহলে আমরা বলতে পারি যে 8-এর সমান অথবা বড় আর হলো 14-র সমান অথবা ছোট। 8 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 14। তো এটা তখন হবে এ সেটের সঠিক প্রকাশ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক নাম্বার যে অপশনটা দেওয়া ছিল সেই অপশনে ছিল এক্স বিলংস টু এন সাজ দ্যাট 8 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 14। তো এটা যদি কারেকশন করে না দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো আমরা এখানে সঠিক প্রকাশটা পাবো না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ সেটের 3-এর গুণিতকগুলোর সেট কোনটি। এখন গুণিতক কি, একটা সংখ্যাকে
পূর্ণ সংখ্যা দ্বারা যদি আমরা ধারাবাহিকভাবে গুণ করি, যে গুণফলগুলো পাওয়া যায় সেগুলো হলো এই প্রদত্ত সংখ্যাটির গুণিতক। গুণিতক কখনো শেষ হয় না, গুণিতক হলো অসীম, আর গুণনীয়ক হলো সসীম, অর্থাৎ একটা সংখ্যার নির্দিষ্ট সংখ্যক গুণনীয়ক থাকে। তো এই যেমন 3কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 3 হবে। 2 দ্বারা গুণ করলে 6 হবে, 3 দ্বারা গুণ করলে 9, 4 দ্বারা গুণ করলে 12, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 5 15। তো এইগুলো হলো 3-এর গুণিতক। এভাবে 3কে যদি আমি 1 কোটি দ্বারা গুণ করি তাহলে 3 কোটি হবে। তো এইভাবে 3-এর গুণিতক কখনো শেষ করা যাবে না। তো বলছে যে এই এ সেটের মধ্যে 3-এর গুণিতক কোনগুলো? তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে 3-এর গুণিতক হলো 9 আছে, আর 3-এর গুণিতক হলো 12 আছে। তাহলে 3-এর গুণিতক এখানে আমরা পাচ্ছি 9,12। তো এটাই হবে সঠিক উত্তর, যেটা আমাদের এখানে অপশন ঘয়ে দেওয়া ছিল, যে 9,12। এরপরে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে a = √5, b = √3 হলে a + b all² - 2ab এর মান কত? তো এখানে এর মান দেওয়া আছে √5, বির মান হলো √3, আর আমাদের বলা হয়েছে a + b all² - 2ab, এটার মান কত? a + b all² - 2ab এটা হলো কিসের অনুসিদ্ধান্ত? আমরা জানি এটা হলো a² + b² এর অনুসিদ্ধান্ত। তো এখন এখানে আমরা কি করব? এর মান আর বির মান ইনপুট করব। তো এর মান হলো √5, তার স্কোয়ার আছে স্কোয়ার দিব, এরপরে প্লাস। বির মান হলো √3, তার স্কোয়ার আছে স্কোয়ার দেব। তাহলে স্কোয়ার আর রুট কি হয়? কাটা যায়। তাহলে কাটা গেলে এখানে থাকে 5, এরপরে প্লাস, এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 3। তো 5 আর 3 কত হলো? 8। তো কিভাবে করলাম? এটা হলো a + b all² - 2ab, এটা হলো a² + b² এর অনুসিদ্ধান্ত। a² + b² এর অনুসিদ্ধান্ত রয়েছে 3টা। একটা হলো প্লাসের মান থাকলে লিখতে হয়, যেটা হলো এটা a + b all² - 2ab। আর যদি মাইনাসের মান দেওয়া থাকে সেক্ষেত্রে অনুসিদ্ধান্ত হয় a - b all² + 2ab। আর যদি প্লাস এবং মাইনাস দুইটারে মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত হলো a + b all² + a - b all² / 2। তো a² + b² এর 3 নম্বর অনুসিদ্ধান্ত হলো এটা, যখন প্লাস এবং মাইনাস দুইটারে মান দেওয়া থাকে। তো এটা সঠিক উত্তর হবে 8, যেটা আমাদের ক নাম্বার অপশনে ছিল। তো এরপরে আমাদের এখানে দেওয়া আছে 8 নম্বর প্রশ্নটা, a - 1/a = 0 হলে a⁶ + 1/a⁶ এর মান কোনটি? তো আমাদের এখানে দেওয়া আছে a - 1/a = 0, আর মান বের করতে বলা হয়েছে কার? a⁶ + 1/a⁶। এই ধরনের প্রশ্ন দেখলেই আমরা উত্তর বলতে পারবো যে এটার উত্তর আসলে 2। যে কোনো একটা সংখ্যা আর তার বিপরীত সংখ্যার বিয়োগফল 0, এটা শুধুমাত্র 1 এর ক্ষেত্রে প্রযোজ্য। 1 আর 1 এর বিপরীত সংখ্যা হলো 1, তাহলে এই 1 - 1 = কি হবে? 0। 1 ছাড়া অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে এরকম বিয়োগফল 0 আসবে না। তো কিভাবে 1 আসে সেটাও আমি দেখাবো। তো যদি এর মান 1 হয় তাহলে আমরা এখানে কি করতে পারি? এর মান 1 বসাইতে পারি। তাহলে 1 এর পাওয়ার 6, অর্থাৎ a⁶ এর পরিবর্তে হলো 1, তার পাওয়ার 6, এরপরে প্লাস 1/, এর মান হলো 1, তার পাওয়ার হলো 6। তাহলে 1 এর পাওয়ার যতই হোক না কেন কি হয়? 1 এ হয়। তাহলে 1 প্লাস, এখানে 1/1 মানে কি? 1। তাহলে 1 + 1 = কি? 2। তো এই জন্য আমি বলছিলাম যে এটার অ্যান্সার 2 হবে, এটা আমি দেখেই বুঝতে পারছি। তো এখন আমি দেখাবো যে এটা কিভাবে আসলে 1 আসে এর মান। তো আমরা প্রথমে কি করব? এটা লসাগু করব। লসাগু হলো a দ্বারা a কে গুণ করলে হবে a², এরপরে মাইনাস, এখানে a ভাগ করলে 1 হবে, তাহলে উপরে যা আছে তাই, ইকুয়াল হলো 0। তো হর দ্বারা কি করতে হয়? লসাগুকে ভাগ করতে হয়, আর ভাগফল দ্বারা উপরে লবকে গুণ করতে হয়। তো সেটা আমরা করলাম। এরপরে বা এটা এখানে ভাগ আছে, ওই দিক গেলে গুণ হবে, তাহলে a² - 1 ইকুয়াল, এই এটা 0-র সাথে গুণ করলে কি হবে? 0 হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি বা a² ইকুয়াল -1, ওই দিক গেলে কি হবে? +1। এরপরে a ইকুয়াল, তাহলে স্কোয়ার রুট করে দিলাম, তাহলে 1 এর রুট করলে কি হয়? 1। তো এই যে এভাবে আমরা এর মানটা বের করতে পারি। a - 1/a = 0 এরকম যদি থাকে তাহলে নিঃসন্দেহে মনে রাখতে পারো যে এর মান কি আসবে? 1। আর এক ক্ষেত্রে 1 হবে, সেটা হলো যদি এরকম দেখো যে a + 1/a = 2 আছে। তো যে কোনো একটা সংখ্যা a আর তার বিপরীত সংখ্যা 1/a, যে কোনো সংখ্যা আর তার বিপরীত সংখ্যার যোগফল 2 হয়, সেটা একমাত্র 1 এর ক্ষেত্রে। যেমন 1 আর 1 এর বিপরীত সংখ্যা হলো 1।
তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2। তাহলে এখানেও আসলে এর মান কত হবে 1 হবে। তো এরকম যদি দেখো এই যে মাইনাসের মান 0 আর প্লাসের মান 2, তাহলে এই দুই ক্ষেত্রে মনে রাখতে পারো যে এর মান 1 হবে। যে রাশিটার মান চাইবে সেখানে জাস্ট এই চলকের পরিবর্তে আমরা কি করব 1 বসাবো, 1 বসিয়ে যে মানটা পাবো সেটাই অ্যান্সার। যদি প্লাস থাকে তাহলে 1 + 1 2 হয়, আর যদি মাইনাস থাকে তাহলে 1 - 1 0 হয়। সহজেই বলা যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে x + y = 1 হলে, এটা একটা বহুপদী প্রশ্ন। তো আমাদের দেওয়া আছে x + y = 1, আর প্রথম যে তথ্যটা দেওয়া আছে সেটা হলো x³ + y³ = 1 - 3xy। তো এখন আমরা দেখব যে এটা সমান এটা আসে কিনা। তো এখানে বাম পক্ষ আমাদের দেওয়া আছে কি x³ + y³। তাহলে a³ + b³ এর অনুসিদ্ধান্ত আমরা জানি a³ + b³ = কি a + b all³ - 3ab * a + b। তো এখানে a আর b এর পরিবর্তে x আর y আছে, x + y তার all³ অর্থাৎ a + b all³ - 3ab * a + b। এখন আমরা কি করব, এই যে x + y এর মান এখানে দেওয়া আছে 1, তাহলে x + y এর মান 1 ইনপুট করব, 1 তার কিউব আছে কিউব দিব, তারপর -3xy * এটার মান হলো 1। তো 1 এর পাওয়ার যাই দেই না কেন 1 হয়, এরপর -1 দ্বারা 3xy কে গুণ করলে 3xy হবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রাইট সাইডটা দেওয়া আছে সেটা এখানে চলে আসছে, অর্থাৎ 1 নম্বর যে তথ্যটা এটা সঠিক। তো 2 নম্বর যে তথ্যটা দেওয়া আছে সেটা হলো x + y all² = 1 - 4xy। তো এখন আমরা দেখব যে আসলে এই তথ্যটি সঠিক কিনা। তো এখানে বাম পক্ষ দেওয়া আছে x + y তার all²। তো x + y এর মান হলো 1, তাহলে যদি আমরা 1 বসাই তার স্কোয়ার আছে স্কোয়ার দেব, 1 এর স্কোয়ার করলে কি হয় 1 হয়। কিন্তু এখানে রাইট সাইড দেওয়া আছে 1 - 4xy, যেহেতু এটা আসতেছে না তাহলে 2 নম্বর তথ্যটি সঠিক নয়। উত্তর নিঃসন্দেহে 1 আর 3 হবে। তো তারপরও আমরা 3 নম্বরটা দেখব যে কেন সঠিক। 3 নম্বর তথ্যটা দেওয়া আছে সেটা হলো x - y all² = 1 - 4xy। তো বাম পক্ষ আমাদের এখানে দেওয়া x - y all², আর ডান পক্ষ দেওয়া আছে 1 - 4xy। তো এটা a - b all² ধরা যায়, আর a - b all² এর অনুসিদ্ধান্ত আছে a - b all² সমান a + b all² - 4ab। তো এখন আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে লিখতে পারি a - b all² সমান a + b all² - 4ab। a আর b এর পরিবর্তে এখানে x আর y লেখা হয়েছে। তো x + y এর মান কত 1, তাহলে 1 তার স্কোয়ার আছে স্কোয়ার দিব, তারপর মাইনাস কি আছে 4xy। তো 1 এর স্কোয়ার করলে 1 হয় -4xy। তো আমরা এখানে দেখতে পাইলাম যে ডান পক্ষ যে আছে সেটার সাথে মিলে গেল, তাহলে 3 নম্বর তথ্যটি সঠিক। তাহলে সঠিক উত্তর হবে 1 আর 3। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 10 এবং 11 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া ছিল যে a + 1/a = √5। 10 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হলো a² + 1/a², এটার মান কত। তো a² + b² এর অনুসিদ্ধান্ত আমাদের লিখতে হবে, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া তাহলে প্লাসেরটা লিখতে হবে। তো a² + b² এর প্লাসের অনুসিদ্ধান্ত কি a + b all² - হলো 2ab। তো এখন আমরা সেটা লিখব, এখানে a হলো a আর b হলো 1/a, তাহলে a + b all² - 2 a হলো a b হলো 1/a। তাহলে এই a আর a কাটা যায়, যেহেতু গুণ অবস্থায় একটা উপরে একটা নিচে আছে, তো আমরা কেটে দিলাম। a + 1/a এর মান কত দেওয়া √5। তো এখানে আমরা এটার পরিবর্তে √5 লিখতে পারি, তার স্কোয়ার আছে স্কোয়ার দিব, তারপর মাইনাস এখানে 2 আর 1 গুণ করলে 2 হয়। তো এখানে স্কোয়ার আর রুট কি হলো কাটা যায়, কাটা গেলে কি থাকে 5, তারপর মাইনাস হলো 2। তো 5 থেকে 2 গেলে কত থাকে 3। তো আমরা জানি স্কোয়ার আর রুট কাটা যায়, কিভাবে কাটা যায় সেটা আমি এখন দেখাচ্ছি। রুট মানে আসলে পাওয়ার হাফ বোঝায়। তো এখানে √5 তার স্কোয়ার, তাহলে 5 এর পাওয়ার আমি কত লিখতে পারবো হাফ। এই যে রুটের পরিবর্তে পাওয়ার হাফ, আর তার পাওয়ার কি আছে স্কোয়ার। আর সূচকের ক্ষেত্রে আমরা জানি যদি ডাবল পাওয়ার হয় তাহলে ডাবল পাওয়ার গুণ হয়।
5-এর এখানে ডাবল পাওয়ার, একটা হলো হাফ আর একটা হলো 2, তাহলে এই ডাবল পাওয়ার দুটো কি হবে, গুণ হবে। তাহলে হাফের সাথে গুণ হবে 2, তখন এই 2 আর 2 কাটা যাবে। তাহলে যে 5-এর পাওয়ার কি থাকে 1, আর কোনো সংখ্যার পাওয়ার 1 মানে তো ওই সংখ্যাটাই বোঝায়। তাহলে এই যে 5-এর পাওয়ার 1 মানে 5। তো এভাবেই আসলে স্কোয়ার রুট কাটা যায়। তাহলে 10 নম্বরের সঠিক উত্তর হবে 3, যেটা আমাদের ক নং অপশনে দেওয়া ছিল। এরপরে 11 নম্বর প্রশ্নে a কিউব প্লাস 1/a কিউব এটার মান বের করতে বলা হয়েছে। আর আমাদের a প্লাস 1/a এর মান কত দেওয়া ছিল, √5। তো এখানে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত লিখতে হবে। আর আমরা জানি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হলো a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো অনুসিদ্ধান্ত এখানে আমরা লিখি, a হলো a আর b হলো 1/a, তাহলে a প্লাস b অল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু হলো a প্লাস b। তো এখানে b আসলে কিভাবে 1/a হলো, এই যে 1/a কিউব এটাকে লেখা যায় 1/a তার অল কিউব। 1-এর কিউব দিলে 1 হয়, আর এর কিউব হলো a কিউব। তো এভাবেই আসলে b হলো 1/a। তো এখানে a আর a কাটা গেল, a প্লাস 1/a এর মান কত, √5। তো আমরা এখানে মান বসাবো √5, তার কিউব আছে কিউব দিব, তারপরে মাইনাস 3 ইন্টু এটার মান হলো √5। তো √5-এর কিউব করলে কি হয়, √5-এর কিউব মানে আসলে 3টা √5 গুণ করতে হবে, √5 ইন্টু √5 ইন্টু √5, এরপরে মাইনাস এখানে কি 3√5। তো আমরা জানি √5 আর √5 গুণ করলে কি হবে, √5 স্কোয়ার, আর স্কোয়ার রুট কি হয়, কাটা যায়। তো সেখান থেকে আমরা শুধু পাবো 5। দুইটা √5 গুণ করলে কি হয়, 5 হয়, আর তার সাথে থাকতেছে কি √5। তাহলে √5-এর কিউব করলে আমরা পাবো 5√5, সেখান থেকে মাইনাস হবে 3√5, অর্থাৎ 5টা √5 থেকে 3টা √5 যদি আমরা বাদ দেই, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি আরও 2টা √5। আমাদের এটার অ্যান্সার হবে 2√5। তো সঠিক উত্তর হবে ঘ 2√5। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি মূলদ সংখ্যা। তো এখন কথা হলো মূলদ সংখ্যা কাকে বলে সেটা আমাদের জানতে হবে আগে। মূলদ সংখ্যা হলো যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা, q ≠ 0। বাস্তব সংখ্যার মধ্যে সকল সংখ্যায় মূলদ সংখ্যা, শুধু এক ধরনের সংখ্যা আছে যেটা অমূলদ। যেমন এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা, অর্থাৎ অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। যেসব সংখ্যার দশমিকের পর অঙ্ক সংখ্যা অসীম, অর্থাৎ কখনো শেষ হয় না, আবার একই অঙ্ক বারবার রিপিটও হয় না, তো এদেরকে বলা হয় অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। শুধুমাত্র এই ধরনের সংখ্যাগুলোই অমূলদ সংখ্যা। আবার অসীম আবৃত্ত সংখ্যা রয়েছে, যেমন 1.232323 ... এটাও একটা অসীম দশমিক সংখ্যা, কিন্তু যেহেতু একই অঙ্ক বারবার রিপিট হচ্ছে এই জন্য এদেরকে বলা হয় অসীম আবৃত্ত দশমিক সংখ্যা। তো যেগুলো আবৃত্ত অর্থাৎ বারবার রিপিট হয় এগুলো আবার মূলদ সংখ্যা, কারণ এদেরকে পৌনঃপুনিক দিয়ে লেখা যায়। এটাকে আমরা লিখতে পারবো 1.23, 2 আর 3-র উপরে পৌনঃপুনিক বিন্দু। তো আমরা শিখলাম যে বাস্তব সংখ্যার মধ্যে শুধুমাত্র এক ধরনের সংখ্যা আছে যেগুলো অমূলদ। তো কোন ধরনের সেটা, যে সংখ্যাগুলোর দশমিকের পর অঙ্ক সংখ্যা অসীম হয় এবং একই অঙ্ক বারবার রিপিট হয় না, সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। তো আমরা ক্যালকুলেটরে এই মানগুলো তুলব, যেমন √6 আছে, √6 দেওয়ার পরে আমরা সমান দিব। তো দেওয়ার পর যদি আমরা দেখি দশমিকের পর অসীম সংখ্যক সংখ্যা আসতেছে এবং নির্দিষ্ট কোনো অঙ্ক বারবার রিপিট হচ্ছে না, তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। তো এটা একটা অমূলদ সংখ্যা, এটাও একটা অমূলদ সংখ্যা, আর এটাও একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে আমরা যদি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে সেটাও কি হবে, অমূলদ সংখ্যা। তো বাকি থাকলো আমাদের এখানে একটা √8/√2, এটা হলো আমাদের মূলদ সংখ্যা, অর্থাৎ এইটার ভাগফল আমাদের দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক মান আসবে। যেমন যদি আমাদের এরকম হয় যে 1.235, তো এই যে দশমিকের পর এখানে জাস্ট 3টা ডিজিট আসলো, যেটার ভাগফল আমরা দেখব যে দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক ডিজিটের পর শেষ হয়ে গেছে, বুঝবো যে সেটাই হলো মূলদ সংখ্যা। আর এমনিতে এটা আমরা এখন ভেঙে দেখব যে কিভাবে মূলদ সংখ্যা হয়।
√8/√2। তো 8কে আমরা ভেঙে লিখতে পারি 4 × 2 বাই নিচে হলো √2। 4-এর রুট করলে হয় 2 ইন্টু 2-র রুট করলে হয় √2 আর বাই নিচে হলো √2। তাহলে এই √2 কাটা গেলে কি থাকে 2। তাহলে 2 একটা কি পূর্ণ সংখ্যা, আমরা জানি সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। তাহলে এই জন্যে আসলে √8/√2 এটা মূলদ সংখ্যা। তাহলে সঠিক উত্তর হবে ঘ √8/√2। এরপরে 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল সরল সমীকরণ জোটের কয়টি সমাধান থাকে। তো সামঞ্জস্য ও পরস্পর নির্ভরশীল হলে সেক্ষেত্রে আসলে একটি সমাধান থাকে। তো আমরা জানি যে সমীকরণ জোট অর্থাৎ একাধিক সমীকরণ a1x + b1y ইকুয়াল হলো c1, a2x + b2y ইকুয়াল হলো c2। তো আমরা জানি যে সমীকরণ জোট এই আকারের থাকে। তো এক্ষেত্রে আমরা জানি যে এক্স আর ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে এই সমীকরণ জোট কি হয় সামঞ্জস্য এবং পরস্পর অনির্ভরশীল হয়। আর এক্ষেত্রে আসলে সমাধান থাকে একটি মাত্র, অনন্য সমাধান। তাহলে এটার সঠিক উত্তর হবে ক, একটি মাত্র সমাধান। আর সামঞ্জস্য কথাটার অর্থ হলো কমপক্ষে যদি একটি সমাধান থাকে তাহলে সেটা হলো সামঞ্জস্য। আর একটি সমীকরণকে যদি অপর একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা না যায় তাহলে সেক্ষেত্রে সেই সমীকরণ হলো পরস্পর অনির্ভরশীল সমীকরণ। তো এটার উত্তর হবে, এটার সঠিক উত্তর হবে ক, একটি মাত্র সমাধান। এরপরে 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2x + y = 5, 3x - 2y = 11 হলে x, y সমান কত। তো এটা হলো আমাদের 1 নং সমীকরণ, এটা হলো 2 নং। এখন এই দুটো যদি আমরা অপনয়ন করি অর্থাৎ 1 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 2y, এখানেও তখন 2y। 1 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে কি করব যোগ করব। 2x কে 2 দ্বারা গুণ করলে 4x, এরপর প্লাস y কে 2 দ্বারা গুণ করলে 2y ইকুয়াল 5 কে যদি 2 দ্বারা গুণ করি 10। আর নিচে 2 নং যা আছে আমরা তাই লিখব। তো এখন যদি যোগ করি প্লাস 2y - 2y কাটা গেল, 4x আর 3x হলো 7x, আর এখানে যোগ করলে হয় 21। তাহলে x ইকুয়াল 7 দ্বারা ভাগ করলে x এর মান পাচ্ছি 3। এখন x এর মান যদি আমরা 1 নং এ বসাই তাহলে 2 × x এর মান হলো 3, এরপরে প্লাস y ইকুয়াল কত 5। তাহলে বা 3 × 2 = 6। এই 6 যদি আমাদের ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে -6, যেহেতু এখানে প্লাস আছে ওই দিক গেলে মাইনাস। তাহলে সুতরাং y = 5 থেকে 6 বাদ দিলে কি হয় -1। তাহলে x, y ইকুয়াল আমরা কি পাইলাম, x এর মান হলো 3 আর y এর মান হলো -1। তাহলে সঠিক উত্তর হবে 3, -1, যেটা আমাদের ঘ নং অপশনে দেওয়া ছিল। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x/-14 ইকুয়াল y/-28 ইকুয়াল 1/-14। এটা হলে x, y সমান কত। তো আমরা জানি যে সমীকরণ জোট যখন আমরা আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করি তখন সেক্ষেত্রে আমরা এরকম একটা লাইন পাই। তো এরকম যখন আমরা পাই তখন কি করতে পারি, একবার x ইকুয়াল ধ্রুবপদ আর একবার y ইকুয়াল কি লিখতে পারি ধ্রুবপদ, যেহেতু এই তিনটায় সমান। তাহলে আমরা একবার কি লিখব, x এর যে পদটা আছে x সম্বলিত পদ ইকুয়াল কি লিখব ধ্রুবপদ, এখান থেকে x এর মান বের হবে। আবার y সম্বলিত যে পদটা আছে সেটা সমান আবার কি লিখব ধ্রুবপদ। ধ্রুবপদ হলো চলক বর্জিত পদ, যেখানে চলক নেই অর্থাৎ xy নেই, এই যে 1/-14। তো এখন যদি আমরা এখান থেকে দুই দিক থেকে মাইনাস বর্জন করি তাহলে x/14 ইকুয়াল 1/14। দুইটারে হর হলো 14, তাহলে 14 যদি বাদ দেই x ইকুয়াল আমরা কত পাবো 1। তো এখানে আমরা যদি দুই দিক থেকে মাইনাস বাদ দেই তাহলে y/28 এখানে 1/14 বা y = এখানে 1/14 আর এই যে 28টা এখানে ভাগ আছে ওই দিক গেলে কি হবে গুণ হবে। তো 14 দ্বারা 28কে কাটলে আমরা পাবো 2, 14 × 2 = 28। তাহলে y = কত পাইলাম 2। তাহলে x, y ইকুয়াল x এর মান 1, y এর মান হলো 2। তাহলে 1, 2 এটাই হবে আমাদের অ্যান্সার। তো এখানে সঠিক উত্তর হলো ক,
1,2। এরপরে 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, সংখ্যাগুলো দৈর্ঘ্যের এককে। তো ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে শর্ত আছে, যে কোনো বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যায় না। তো সেক্ষেত্রে শর্তটা কি, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বা বড় হইতে হয়, অর্থাৎ দুইটা বাহুর যোগফল তৃতীয় যে বাহুটা থাকবে সেটার চেয়ে বেশি হবে। তো এটা সহজে বোঝার উপায় হলো, যে তিনটা বাহু দেওয়া থাকবে তার ছোট দুইটা বাহু আমরা যোগ করব, সেই যোগফলটা বড় বাহুটার চেয়ে যদি বড় হয় তাহলে সেক্ষেত্রেই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো এখানে যেমন 5, 6, 7, তাহলে এখানে ছোট বাহু দুইটা হলো 5 আর 6, যেটা যোগ করলে হবে 11। তাহলে যোগফল কি হলো, এই যে তৃতীয় বাহু অর্থাৎ বড় বাহুটার চেয়ে বড় হলো, 5, 6, 11, 7-এর চেয়ে বড়। তাহলে এই বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এরপরে ছোট হলো 5 আর 7, তো 5, 7 যোগ করলে 12 হয়, আর এইদিকে বড়টা হলো 14। তাহলে এই যে ছোট দুইটার যোগফল বড়টার চেয়ে বড় হইল না, তাহলে এই বাহুগুলা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। পরেরগুলা যদি দেখি, এই যে 3 আর 4, এই ছোট দুইটার যোগফল হলো 7, এই যে 6-এর চেয়ে বড়, তাহলে এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। 2 আর 4 যোগ করলে 6 হয়, এই যে বড় যে আছে বাহু, বড় বাহুটা 5, এটার চেয়ে যোগফলটা বড় হইল, তাহলে এই বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো এই যে খ নাম্বার যে অপশনটা দেওয়া ছিল, যে সংখ্যাগুলা 5, 7 এবং 14, এই বাহুগুলো দ্বারা আসলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এই যে ছোট বাহু দুইটার যোগফল বড়টার চেয়ে ছোট হইল, মনে রাখতে হবে যে যোগফলটা বড় হইতে হবে, বড় বাহুটার চেয়ে যোগফলটা বড় হইতে হবে, তাহলেই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে খ, 5, 7 আর হলো 14। এরপরে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুইটি সর্বতোভাবে মিলে যায় তবে, এটা একটা বহুপদী প্রশ্ন, বলছে যে ত্রিভুজ দুইটি সর্বসম। তো এই তথ্যটি সঠিক। আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম ABC, আর এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম DEF। এখন এই ত্রিভুজটাকে যদি আমরা এই ত্রিভুজের উপর স্থাপন করি, স্থাপন করার সাথে সাথে যদি হুবহু মিলে যায়, সর্বতোভাবে মিলে যায়, মানে সব দিক দিয়ে যদি মিলে যায়, তাহলে এই ডির জায়গায় হলো এ, ইর জায়গায় বি এবং এফের জায়গায় সি বিন্দুটা পড়ে গেল। তো সর্বতোভাবে যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজ দুইটা আসলে কি ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ। তাহলে প্রথম তথ্যটি সঠিক। এরপরে বলছে যে ত্রিভুজ দুইটির অনুরূপ বাহু সমান। তো এই তথ্যটিও সঠিক হবে, কারণ যখন দুইটা ত্রিভুজ সর্বতোভাবে মিলে যায় তখন ত্রিভুজ দুইটা কি হয়, সর্বসম। আর সর্বসম মানে সব দিক দিয়ে সমান হয়, অনুরূপ বাহু সমান হবে এবং অনুরূপ কোণ সমান হবে। তো এখানে 3 নম্বর যে তথ্যটা দেওয়া আছে অনুরূপ কোণ সমান, তো এই তথ্যটিও সঠিক। তাহলে সঠিক উত্তর হবে 1, 2, 3। তো এরপরে বলছে 18 নম্বর প্রশ্নে ত্রিভুজের তিনটি বাহু 9, 12, 15 একক হলে ত্রিভুজটি কীরূপ হবে, সমদ্বিবাহু। তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে, তাহলে সেটা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এখানে তিনটা বাহুই অসমান, তাহলে সমদ্বিবাহু হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে সমবাহু হওয়ার সুযোগ নেই। সমবাহু কি, যে সমবাহু হলো যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তো যেহেতু এখানে তিনটা বাহুই ভিন্ন, তাহলে সমবাহু হবে না। তো বাকি থাকলো সমকোণী আর স্থূলকোণী। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হইতে গেলে পিথাগোরাসের যে সূত্র আছে সেই সূত্রটাকে সমর্থন করতে হয়। তো সেটা কি, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো অতিভুজ কোণটা এই যে সমকোণের বিপরীতে যে বাহু থাকে, অর্থাৎ সবচেয়ে বড় বাহু, সেটা হলো অতিভুজ। তো এখানে আমরা যদি লক্ষ্য করি বাহু দেওয়া হলো 9, 12 আর হলো 15। তো সবচেয়ে বড় হলো 15। তাহলে আমরা যদি দেখি অতিভুজ চিন্তা করি 15কে, তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ 15 স্কোয়ার, 15 স্কোয়ার করলে হয় 225। এরপরে আমরা দেখব যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ এই ছোট দুইটার বর্গের সমষ্টি এই বড়টার বর্গের সমান হয় কিনা। তো যদি আমরা এই 9কে লম্ব ধরি তাহলে 9 স্কোয়ার যোগ আর ভূমি হবে তখন 12, তাহলে 12 স্কোয়ার। 9 স্কোয়ার হলো
81 আর 12 স্কোয়ার হলো 144। তো যোগ করলে আমরা পাচ্ছি 225। 15 স্কোয়ার করলেও হয় 225। তো যেহেতু এই তিনটা বাহু পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে, অর্থাৎ ছোট দুইটা বাহুর বর্গের সমষ্টি বড়টার বর্গের সমান, তাহলে এই তিনটা বাহু দ্বারা যে ত্রিভুজটা গঠিত হবে সেটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে সঠিক উত্তর হবে গ, সমকোণী। এরপরে 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে, তো এখানে এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান, এটার মধ্যবিন্দু এই যে বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, কোণ বিএডি ও কোণ এডিবি এর সমষ্টি কত ডিগ্রি? তো আমরা এ আর ডি যদি যোগ করি তাহলে এখানে বিএডি অর্থাৎ এই কোণটা, আর বলা হয়েছে এডিবি, এডিবি অর্থাৎ এই কোণটা আর এই কোণটার যোগফল আমাদের চাওয়া হয়েছে। তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের যদি শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু যোগ করা হয় তাহলে অটোমেটিক সেটা কি হয়ে যায়? লম্ব হয়ে যায়। অর্থাৎ এই যে আমরা এখানে মধ্যমা পেলাম এডি, সেটাই হলো এই সমবাহু ত্রিভুজের লম্ব। আর লম্ব হলে সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি। আর এই কোণটা কত ডিগ্রি? আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়। আর যখন এই যে লম্ব আঁকা হয় বা সমবাহু ত্রিভুজের মধ্যমা আঁকা হয়, সেটা এই শীর্ষ কোণকে সমান দুই ভাগে বিভক্ত করে। অর্থাৎ এই কোণটা যদি হয় 60 ডিগ্রি তাহলে এইদিকে হবে 30, এইদিকে হবে 30। এই শীর্ষ কোণটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা এই কোণটা পাচ্ছি 30 ডিগ্রি আর এই কোণটা পাচ্ছি 90 ডিগ্রি। এই দুইটার যোগফল তাহলে কত হয়? 90 আর 30 যোগ করলে আমরা পাচ্ছি 120 ডিগ্রি। তাহলে এটার সঠিক উত্তর হবে ঘ, 120 ডিগ্রি। এরপর 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তো আমরা জানি সম্পূরক কোণ বের করতে হলে 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হয়, কারণ দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণদ্বয় পরস্পর সম্পূরক কোণ, আর দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণদ্বয় পরস্পর পূরক কোণ। যদি কোনো একটা কোণ দেয় সেই কোণের পূরক কোণ বের করতে বলে তাহলে 90 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে, আর সম্পূরক কোণ বের করতে বললে 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে। তো যেহেতু এখানে আমাদের সম্পূরক কোণের কথা বলা হয়েছে, 180 ডিগ্রি থেকে আমাদের মাইনাস করতে হবে যে কোণটার সম্পূরক কোণ বের করতে বলা হয়েছে। তো যেহেতু 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি এটার সম্পূরক কোণ বের করতে বলা হয়েছে, তাহলে 180 থেকে ওই কোণটা কি করতে হবে? বাদ দিতে হবে। তো এখন আমরা কি করতে পারি? এখানে 180 ডিগ্রি, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 180 ডিগ্রি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স ডিগ্রি। মাইনাস 180 প্লাস 180 কাটা গেল, তাহলে এখানে থাকতেছে এক্স ডিগ্রি। তো এই যে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে সঠিক উত্তর হবে খ, এক্স ডিগ্রি। এরপরে 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে 18 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত সেমি? তো সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা জানি 3a, অর্থাৎ যেহেতু প্রত্যেকটা বাহু কি হয়? সমান হয়। এটা যদি এ হয় এটাও এ হবে, এটাও এ হবে। আর পরিসীমা মানে কি? বাহুগুলোর যোগফল, এ যোগ এ যোগ এ, তাহলে কি হবে? 3a। তো এই পরিসীমা দেওয়া হলো 18। তো এখান থেকে আমাদের এক বাহু অর্থাৎ এর মান বের করতে হবে। তাহলে এ ইকুয়াল এই 3টা কি আছে? গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে। তাহলে 18 ভাগ 3 কত আসতেছে? 6। তাহলে এই যে এর মান আমরা পাইলাম 6, তার মানে এই বাহুটা 6 সেন্টিমিটার, এটা 6, এটাও 6, তাহলে 3 6 18। তো সঠিক উত্তর হবে 6 সেন্টিমিটার, যেটা আমাদের ক নাম্বার অপশনে দেওয়া আছে। 22 এবং 23 নং প্রশ্নের জন্য এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল। তো চিত্রে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এইখানে এই কোণটা দেওয়া আছে θ1 আর এটা হলো θ2, আর এইখানে দেওয়া আছে √3। তো যদি শুধু √3 থাকে তাহলে এটা সমাধান করা যাচ্ছে না। তো প্রশ্নে আমরা এখানে শুধু √3 পেয়েছি। তো যদি এটা কারেকশন করে না দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের 22 এবং 23 নং প্রশ্নের জন্য বোনাস নাম্বার দিতে হবে, কারণ এইখানে একটা সংখ্যা হবে সেটা হলো 1, এটা √3 আর এটা হলো
1। তো প্রশ্নে এটা আমরা পাইনি, যদি কারেকশন করে দিয়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি এই অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে 22 এবং 23 নং প্রশ্নের জন্য অটো নাম্বার পাবে। তো আমরা জানি যে কোণের বিপরীতে লম্ব থাকে। তো আমরা যদি 22 নম্বর প্রশ্নটা দেখি, এখানে বলছে যে tan θ1, তাহলে কোণ এখানে ধরা হয়েছে θ1, তাহলে এই θ1 কোণের বিপরীতে যে বাহু সেটা হবে কি লম্ব। তাহলে লম্ব হলো 1 আর ভূমি হলো তাহলে কি √3, আর সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটা হলো অতিভুজ। tan θ সমান আমরা জানি টেরা লম্বা ভূত, টেরাতে ট্যান, লম্বাতে লম্ব আর ভূতে ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি, এটা হলো tan θ। আর এখানে যেহেতু θ1 দেওয়া হয়েছে তাহলে আমরা θ1 দিব। তো এই ত্রিভুজের লম্ব কত? লম্ব হলো 1 আর ভূমি কত √3, তাহলে 1/√3, তাহলে tan θ1 এর মান হবে 1/√3, যেটা আমাদের খ নং অপশনে দেওয়া ছিল। যদি আমাদের এখানে θ2 দিত তাহলে লম্ব হইতো √3 আর ভূমি তখন হইতো 1। কোণ ভেদে লম্ব ভূমি চেঞ্জ হয় কিন্তু অতিভুজ চেঞ্জ হয় না। এরপরে 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে sin θ2 সমান কত? তাহলে এবার কোণ ধরা হয়েছে কি θ2, তাহলে এই θ2-র বিপরীতে যেটা থাকবে সেটা হবে লম্ব আর এটা হবে ভূমি, আর সমকোণের বিপরীতে থাকে অতিভুজ। অতিভুজ কখনো চেঞ্জ হবে না, কোণ ভেদে লম্ব ভূমি চেঞ্জ হবে। তাহলে θ2 যখন হবে তখন লম্ব হবে √3 আর ভূমি হবে 1, আর যখন θ1 হবে তখন লম্ব হবে 1, ভূমি হবে √3, অর্থাৎ যেটা কোণ ধরবে সেই কোণের বিপরীতে কি থাকবে? লম্ব থাকবে। তো sin θ সমান কি? sin θ সমান আমরা জানি যে সাগরে লবণ আছে, সাগরেতে sin θ লবণতে লম্ব আর আছেতে অতিভুজ, তাহলে sin θ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হলো √3, তাহলে √3 আর অতিভুজ, এই যে অতিভুজ এখানে নেই, তো অতিভুজ বের করার সূত্র কি? আমরা জানি অতিভুজ সমান √ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এখানে লম্ব হলো √3 তার স্কোয়ার যোগ ভূমি হলো 1 তার স্কোয়ার, তো স্কোয়ার রুট কাটা গেলে 3 আর 1-এর স্কোয়ার করলে হয় 1, 3 + 1 কি হয় 4, আর 4-এর রুট করলে আমরা পাবো 2, তাহলে এই যে অতিভুজ হবে কত 2। আর সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো √3 আর অতিভুজ হলো 2, অর্থাৎ আমরা অ্যান্সার পাচ্ছি √3/2, যেটা আমাদের এখানে গ নম্বর অপশনে দেওয়া ছিল। তাহলে 23-এর সঠিক উত্তর হবে গ √3/2। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো বাহু যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার হবে, আর এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে 25√3। তো দুইটাই যেহেতু ক্ষেত্রফল তাহলে আমরা এই দুইটা সমান লিখতে পারি, এটাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর এটাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যা প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা লিখতে পারি বা, এখান থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর মান বের করতে হবে। উভয় পক্ষ থেকে √3 যদি আমরা বাদ দেই তাহলে এখানে উপরে থাকে এ স্কোয়ার আর নিচে থাকে 4, দুই দিক থেকে √3 বাদ, ইকুয়াল এই দিকে থাকে 25, বা এ স্কোয়ার ইকুয়াল এই 4টা এখানে ভাগ আছে ওই দিক গেলে গুণ হবে, 25কে যদি আমরা 4 দ্বারা গুণ করি 4 25-এ কত হয় 100। এরপরে বা এ ইকুয়াল স্কোয়ারটা আমরা কি করব? রুট করে দিব, তো 100-এর রুট করলে কত হয় 10। তো এই যে এর মান পাইলাম মানে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো 10 মিটার, তাহলে সঠিক উত্তর হবে খ। এরপরে 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো সারণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর গণসংখ্যা যথাক্রমে 3, 11, 7, 4 হলে ক্রমযোজিত গণসংখ্যা কত? তো প্রথম শ্রেণীর গণসংখ্যা হলো 3, দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা 11, তৃতীয় শ্রেণীর গণসংখ্যা দেওয়া আছে হলো 7, আর চতুর্থ শ্রেণীর গণসংখ্যা দেওয়া আছে 4।
তো এগুলো গণসংখ্যা, এখান থেকে আমাদের বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা কি, যে গণসংখ্যা ক্রমান্বয়ে যোগ করতে হবে, গণসংখ্যার ধারাবাহিক যোগফল। তো প্রথম যে গণসংখ্যা আছে 3, এটা 3 থাকবে। এরপরে আমরা জানি এটার সাথে এটা যোগ করতে হয়, তাহলে 3 আর 11 যোগ করলে কত হয় 14, 14 আর 7 যোগ করলে কত হয় 21, 21 আর 4 যোগ করলে হবে 25। গণসংখ্যার ধারাবাহিক যে যোগফলটা, এটাই হলো ক্রমযোজিত গণসংখ্যা। তো এই যে আমরা সর্বশেষ যোগফল কত পাইলাম 25, তাহলে এটার সঠিক উত্তর হবে খ 25। এরপরে 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে n জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সঠিক। সঠিক উত্তর এখানে নেই, এটার জন্য বোনাস নাম্বার পাবে। তো এখানে n জোড় যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা মধ্যকের সূত্র জানি যে n/2 তম পদ ও n/2 + 1 তম পদের গড়, এই দুইটা পদের গড় হইল তখন মধ্যক হয়। কিন্তু এখানে বলা হয়েছে যোগফল, তো শুধু যোগফল হলে সেই যোগফলটাকে গড় বলে না। যেমন যদি আমরা এখানে সংখ্যা লিখি যে 2 3 4 5 6 7, তো এখানে মোট সংখ্যা হলো কয়টা, এখানে হলো 6টা, তার মানে n এর মান হলো 6। তো n এর মান 6, তাহলে n/2 মানে 6/2, তাহলে কত আমরা পাচ্ছি 3। তাহলে তৃতীয় পদ আর হলো তার সাথে এক যোগ মানে চতুর্থ পদ, 1 2 3, এই যে তৃতীয় পদ আর চতুর্থ পদ। তো এই দুইটা পদের যোগফল হলো 4 আর 5 কত যোগ করলে হয় 9। তো এই যোগফলটা তো মধ্যক নির্দেশ করে না, মধ্যক হলো এই দুইটা সংখ্যার মাঝখানে যে সংখ্যাটা সেটাকে নির্দেশ করে। তাহলে অর্থাৎ এই দুইটা সংখ্যার গড়, গড়ের সূত্র আমরা কি জানি যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো এই যে 4 + 5 ভাগ 2 অর্থাৎ 9/2 সমান কত 4.5, এটা হলো এই সংখ্যাগুলোর মধ্যক। তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে n যদি বিজোড় হয়, তো বিজোড়ের ক্ষেত্রে মধ্যকের সূত্র আমরা জানি n + 1/2 তম পদের মান। আর যদি n জোড় হয় তাহলে সেক্ষেত্রে মধ্যকের সূত্র হলো n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ বাই হলো 2। যেহেতু এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো গড়। আর অপশনে যেগুলো দেওয়া ছিল সেখানে এরকম কোনো কিছু দেওয়া ছিল না, শুধু যোগফল বলা হয়েছে, অর্থাৎ এখানে অপশনের সঠিক উত্তর নেই। তাহলে এটা আমরা অটো নাম্বার পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। 27 থেকে 29 পর্যন্ত প্রশ্নের জন্য এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল। এখানে দুইটি সমান্তরাল রেখা AB এবং CD, তার ছেদক হলো এখানে PQ, যা ABকে E বিন্দুতে এবং CDকে F বিন্দুতে ছেদ করে। তো 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন জোড়া কোন দুইটি অনুরূপ কোণ। ক নম্বর যে অপশন দেওয়া ছিল সেটা হলো PEB আর EFD। PEB, এই যে এই কোণটার অনুরূপ কোণ হলো এই কোণটা। সমান্তরাল রেখার ছেদকের একই পার্শ্বে যে কোণ থাকে সেটা হলো অনুরূপ কোণ। তাহলে PEB কোণের অনুরূপ কোণ হবে EFD, অথবা এই কোণটার অনুরূপ কোণ হবে এই কোণটা। তো যেহেতু ক নম্বর অপশনে দেওয়া আছে এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ এই কোণ জোড়া অনুরূপ, তাহলে সঠিক উত্তর হবে ক। এরপরে 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে AEF সমান কোণটির একান্তর কোণ। AEF, এই কোণটার একান্তর কোণ এখানে চাওয়া হয়েছে। তো এই কোণটার একান্তর কোণ আমরা জানি এই কোণটা হয়, অর্থাৎ সমান্তরাল রেখার ছেদকের বিপরীত পার্শ্বে, অর্থাৎ একটা এইদিকে থাকবে আর একটা এইদিকে থাকবে। তো এই কোণ দুইটা কি কোণ হয় একান্তর কোণ। এই কোণটার একান্তর কোণ হবে এই কোণটা। তাহলে এই কোণটার নাম হলো AEF আর এই কোণটার নাম হলো EFD। তাহলে AEF এর একান্তর কোণ হবে EFD, যেটা আমাদের ঘ নম্বর অপশনে দেওয়া ছিল। তাহলে সঠিক উত্তর হবে ঘ। এরপরে 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে BEF অর্থাৎ এই কোণটা যোগ হলো EFD, এই কোণটা, এই দুইটা কোণের যোগফল কত।
তো আমরা একটু আগে শিখলাম যে এই কোণটার একান্তর কোণ হলো এই কোণটা, অর্থাৎ আমাদের বোঝাচ্ছে এই দুইটা কোণের যোগফল কত। আর একান্তর কোণ পরস্পর সমান হয়, তাহলে এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটাও তত ডিগ্রি হবে। অর্থাৎ আমরা যদি এই কোণটা আর এই কোণটার যোগফল বের করতে পারি তাহলে এটা আর এটা কোণের যোগফল হয়ে যাবে। তাহলে এই দুইটার যোগফল মানে একটা সরল কোণ নির্দেশ করে। আর সরল কোণ হলো আমরা জানি 180 ডিগ্রি, যেটা হলো 2 সমকোণ। তাহলে এই দুইটা কোণের যোগফল হবে 2 সমকোণ। তাহলে সঠিক উত্তর হবে খ 2 সমকোণ। এরপরে লাস্ট ওয়ান 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সরলরেখার মোট প্রান্ত কয়টি? সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আর রেখাংশের হলো 2টি প্রান্তবিন্দু রয়েছে। তাহলে 30 নম্বরের সঠিক উত্তর হবে ঘ প্রান্ত নেই। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।